সুপ্রিয় দর্শক, সোজা কথা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ঢাকা মহানগরী উত্তর ৪৫ নং ওয়ার্ডের জামাত ইসলাম মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইসরাইল হোসেনের সাথে। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। ইসরাইল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলা ভালো রাখছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন চলছে আপনার ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন এবং রাজনৈতিক জীবন? আছি, আল্লাহ তাআলা ভালো রাখছেন, সুস্থ রাখছেন। ব্যবসা আছে, আল্লাহ তাআলা রাখছেন, ভালো আছে। রাজনৈতিক জীবনে তো এত 17 বছর আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার ছিলাম। আমি বেশ কয়েকবার জেল খাটছি, প্রায় 3বার জেল খাটছি। 3বার 16 মাস আমি ভিতরে ছিলাম, প্রায় 13 দিন রিমান্ডে ছিলাম। জি। এবং 7 দিন গুম ছিলাম। জি। থেকে খুব 17 বছরটা খুব জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়ে পার করেছি। ইসরাইল, আপনি যখন গুম হয়েছিলেন তখন কি উত্তরখানে ছিলেন না অন্য কোথাও ছিলেন? না, আমি তখন উত্তরাতে না? উত্তরখানে বাসা, কিন্তু উত্তরা দায়িত্ব। আপনি মূলত ওয়ামিতে ওয়ার্ড সেক্রেটারি, থানা সেক্রেটারি ছিলেন। থানা সেক্রেটারি ছিলেন? সেক্রেটারি ছিলাম উত্তরবঙ্গের থানা। সেই সময় 7 দিন ছিল। একটা না 7 দিন ঘুমিয়ে গেছিল? কেমন 2018 সাল। মানে কেমন কাটছিল তখন আপনার? আমরা তো আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলনের সাথে জেনে বুঝেই আসছি, এই জন্য খুব বেশি প্রেশারের মধ্যে যাই নাই। আল্লাহ তাআলার উপরে ভরসা করেই নিজের জীবনকে আল্লাহ তাআলার জন্য দিয়ে দিয়েছিলাম, এটাই মনে করছি। যা হয় সমস্যা। আচ্ছা আচ্ছা, এটা স্বাভাবিক ছিল। এমনি আমরা যেটা শুনি যে গুমের মধ্যে অনেক নির্যাতন করে, অনেক টর্চারিং করে, এগুলো কি? এটা তো মেন্টালি অনেক টর্চার করে, ফিজিক্যালি টর্চার? ফিজিক্যালি টর্চার করার চেষ্টা করে। আপনাকে করেছিলেন? হ্যাঁ, আমাকে মেন্টালি টর্চার করছে বেশি, ফিজিক্যালি চেয়ে। কিন্তু রিমান্ডে যখন ছিলাম বা আরও 3 দিন গুম ছিলাম, আচ্ছা, ওই সময় খুব মেন্টালি এবং ফিজিক্যালি দুইটাই টর্চার করছে। আমার তো বাম হাত ভাঙা, বাম হাত তো ভেঙে ফেলছিল বাড়ি দিয়ে। আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম, জেলখানার ভিতরে প্রায় 1 মাস হাসপাতালে ছিলাম বিছানার ভিতরে। সব মিলাই আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনি এই যে জামাত ইসলাম করেন, ছাত্র জীবনে ছাত্র সংগঠন করেছেন নাকি? ছাত্র জীবনে আমি ছাত্র সংগঠন করেছি, কুষ্টিয়া জেলা সভাপতি ছিলাম। আচ্ছা। এবং ঢাকা মহানগরীতে ছিলাম, মোটামুটি কেন্দ্রীয় কয়েকদিন ছিলাম। থেকে আমি আমার ছাত্রত্ব শেষ করেই আমি জামাত ইসলামে যোগদান করি এবং কর্মজীবনে যাই। সেখান থেকে আমি আমার বৃহত্তর সংগঠন, আমার প্রিয় সংগঠন জি বাংলাদেশ জামাত ইসলামী, এখানে আমি জয়েন করি। এখান থেকেই আমার শুরু। আপনি যখন ছাত্র সংগঠনে ইনভলভ হন তখন আপনার বয়স কত? আমি ক্লাস 9 থেকে আমি ছাত্র সংগঠনে যোগদান করি। আমার বয়স 14 বছর। শুনেছি যে এই সংগঠনের অনেক অপবাদ, অপপ্রচার, মানে অনেক দুর্নাম অনেক কিছু আছে। তা আপনি এর মধ্যেও এই ছাত্র সংগঠনে কিভাবে, মানে কেন এটাকে পছন্দ করলেন? আসলে আমি মূলত ছাত্রলীগ করতাম 14 বছর, মানে যখন 9-এর আগে, এবং সক্রিয় অ্যাক্টিভভাবে করতাম। কয়েকজন বন্ধু মিলে আমাকে টার্গেট নেয়, সেখান থেকে আমি উৎসাহিত হই এবং ছাত্র শিবিরকে যারা বদনাম দেয় এটা আমিও দিতাম। কিন্তু যখন প্রকৃতভাবে মধ্যে ইনভলভ হই, এর ভিতরে যখন কাজ শুরু করি, এই বদনাম আমার কাছে জিরো এবং জিরো টলারেন্সে বেশি। আচ্ছা। এখানে আসলে 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত পড়তে হয়, কোরআন অধ্যয়ন প্রতিদিন করতে হয়, ইসলামী সাহিত্য পড়তে হয়। জি। এবং বিলিয়ন ছাত্র হওয়ার জন্য যে উদ্যতন দায়িত্বশীলরা 6 ঘন্টা লেখাপড়া বা 8 ঘন্টা লেখাপড়ার ব্যাপারে যে তাগাদা দেন, এটা নিজের পিতামাতাও এইভাবে খোঁজখবর নেয় না। অতএব ইসলামী ছাত্র শিবির একটি মেধাবীদের সংগঠন, সেই সাথে নৈতিকতার একটি সংগঠন। চরিত্র মাধুর্য গড়ে তোলার জন্য, চারিত্রিকভাবে একটা ছাত্রকে তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির যে ভূমিকা রাখেন, এর থেকে আমার কাছে আর কোনো ভালো সংগঠন আমি পাইনি। আপনি কি মাদ্রাসায় লেখাপড়া করেছেন? না, আমি মাদ্রাসায় লেখাপড়া, জেনারেল লাইনে লেখাপড়া। তা আপনি যে ছাত্র শিবিরে আসলেন, আপনি কি কোরআন হাদিস বুঝে এসেছেন না আসলে কারোর আদর্শ দেখে অনুপ্রাণিত হয়ে? আদর্শ দেখে অনুপ্রাণিত হয়েছি, পরে কোরআন হাদিস পড়ছি, পড়ার পরে সেখান থেকে আমি আরো উৎসাহিত হয়েছি। আপনার কি কোনো স্মৃতি মনে পড়ে যে হ্যাঁ আমার দায়িত্বশীলের এই আদর্শটা আমাকে খুবই ভালো লাগছিল, সেখান থেকে? আমি যখন ছাত্র সংগঠনে যোগদান করি সেই সময়
5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে যে এভাবে আমাকে ফজরের নামাজ পড়ানোর জন্য আমার বাসায় গিয়েছে দায়িত্বশীল যিনি আমার সভাপতি ছিলেন ওই সময়, ফজরের নামাজ ওঠানোর জন্য আমার প্রায় যেতে, এটা আমার কাছে সবচাইতে ইফেক্টিভ মনে হয়েছে। সেকেন্ড হচ্ছে যখন আমাকে কোরআন শেখানোর ব্যাপারে তাগিদ দিলেন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, আমি মাত্র 15 দিনে কোরআন শরীফ পড়া শিখেছি। আচ্ছা, সেখান থেকে আমাকে আরো উৎসাহিত করেছে এবং বেশ কিছু টিসিটিএস শিক্ষা শিবির, শিক্ষা বৈঠক, এগুলো তো উৎসাহিত করেছে। আপনি তো মোটামুটি এখন জামাতে ইসলাম বাংলাদেশের এই উত্তরখান থানা আমির। জি, উত্তরখান থানা আমির। এবং এখান থেকে কাউন্সিলর নির্বাচন করতে চাচ্ছেন? আমি নির্বাচন করতে চাই নাই, ঊর্ধ্বতন সংগঠন আমাকে মনে করছে হয়তো যে কোনো দিক থেকে, এই জন্য সংগঠন যে ডিসিশন দেয় আমরা এটাই পাবো। সংগঠন যদি আমাকে এখন নাও দেয় আমি করবো না। আচ্ছা আচ্ছা। এবং যদি এখানে কাউন্সিলর নির্বাচিত হই, আল্লাহ তাআলা যদি আমার লেখেন, আমি এই ৪৫ নং ওয়ার্ডকে একটি মানবিক ওয়ার্ড বানাতে চাই, যে ওয়ার্ডের আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে আসবো। তা আপনি তো মোটামুটি মানে কাউন্সিলর করার জন্য যে কাউন্সিল করা হয়, কাউন্সিলগুলো কি শুরু করেছেন নাকি? কাউন্সিল আসলে আমাদের মূল এখন টার্গেট হচ্ছে সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের জন্য আমরা আমাদের কার্যক্রম অলরেডি আরো 3 মাস 4 মাস আগে থেকে, অনেক আগে থেকে আমরা শুরু করেছি, কিন্তু এখন ইফেক্টিভ প্রোগ্রামগুলো করছে আমাদের সেন্ট্রাল কমিটি, কমিটি, তারপর আমাদের অন্যান্য অনেক বিষয় সামাজিক যে কাজগুলো আছে সব কাজগুলো আমরা করতেছি, এবং উঠান বৈঠক, গণসংযোগ সহ সামাজিক স্বাস্থ্যসেবা, মেডিকেল ক্যাম্প, ফিজিওথেরাপি, ডিপিসি সব মিলে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এবং মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, প্রত্যেক ভোটারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং ভোটাররা আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা যোগাচ্ছেন, আগামী দিনে আমার কাছে মনে হচ্ছে আমাদের ৪৫ নম্বর ওয়ার্ড সহ উত্তরখান এবং 18 আসন ভালো রেজাল্ট নিয়ে আসবে ইনশাআল্লাহ। তার মানে আপনি আপনার কাউন্সিল শুরু করেন নাই? জাস্ট এমপি কাউন্সিল শুরু করছি। আপনার কাউন্সিল শুরু করেছেন? আমার কাউন্সিলর শুরু করছি। এতে মোটামুটি সাড়া পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ, সবাই উৎসাহিত, আমাকে উৎসাহ দিচ্ছেন এবং বলছেন আপনার পাশে আমরা থাকবো। আচ্ছা আচ্ছা। আসলে ইসরাইল ভাই, এই যে পাশে থাকবো এবং আপনারাও তাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু একটা কথা আছে যে প্রার্থীরা নির্বাচনের আগ মুহূর্তে যতটা প্রতিশ্রুতি দেয়, তারা নির্বাচিত হওয়ার পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করার ওই পরিমাণ। তা এই বিষয়টা আপনি নির্বাচিত এর আগে হয়নি, জনগণ যখন নির্বাচিত করবে তখনই দেখবে, এটা প্রথম ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রতিশ্রুতি দেয় এটা বাস্তবায়ন করে। গণমানুষের সংগঠন, আপনারা দেখেছেন, দেখে থাকবেন ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর নির্বাচন, চাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন, 4টা বড় বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা, সেই নির্বাচন, বিশেষ করে ডাকসু 2 মাস হয়তো হয়েছে নির্বাচনের, 2 মাসের মধ্যেই 1 বছরের যে ইশতেহার পেশ করছিল এটা প্রায় 50 বা 60% বাস্তবায়ন করেছে ইনশাআল্লাহ। তারা বলছে যে আমরা 6 মাসের মধ্যে যে আমাদের ইশতেহার দেওয়া আছে এটা আমরা বাস্তবায়ন করব, এবং পাই টু পাই হিসাব দিয়ে দিচ্ছেন। আমরা নৈতিকতা সম্পন্ন একটি সংগঠন হিসেবে, একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা জনগণের কাছে যাব। আমাদেরকে যদি নির্বাচিত করে, আমরা যে প্রতিশ্রুতি দিব ওই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা 5 বছর টাইম পাবো, তো আমি মনে করি 3 বছরের মধ্যেই আমরা পুরো প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আপনারা কি মনে করছেন যে জাকসুর মতোই আপনাদের জাতীয় নির্বাচনে এরকমই রেজাল্ট আসবে জামাত ইসলামের পক্ষে? এরকম কি মনে করছেন? আমরা তো মনে করতেছি, কারণ তরুণ ছাত্র সমাজ যেদিকে যায়, টোটাল জনগোষ্ঠী ওইদিকে যাওয়ার চেষ্টা করে, এটা একটা বড় ইফেক্ট পড়বে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে, এটা এরাই তো ভোট দিয়েছে, এরাই তো সারা বাংলাদেশের ছড়াই ছিটাই আছে, এরাই তো উৎসাহিত করেছে। আমরা মনে করি আমরা যে কাজ করছি, আমরা মানুষের সেবার জন্য,
আমি কোনো দল বা ব্যক্তির দেখে না, যেই আমাদের কাছে আসবে আমরা তাকে সেবা দিতে প্রস্তুত। কিন্তু ইসরায়েল ভাই এখানে একটা বিষয় আছে, বিষয় হলো যে ইউনিভার্সিটিগুলোতে 100% শিক্ষিত একটা পরিবেশ, শিক্ষিত মহল। আর জাতীয় সংসদের নির্বাচনে যারা ভোট দিবেন তারা কিন্তু 100% শিক্ষিত না, এরা কিন্তু বিক্রিও হয় এবং এরা বিভিন্নভাবে এদিক ওদিক ছুটে যায়, এরা অনেক সচেতন না। তাহলে সেভাবে আপনারা কিভাবে তাহলে ওটার সাথে জাতীয় সংসদের আপনারা মিল আনতে চাচ্ছেন? হ্যাঁ, সেটা হইতে পারে, কিন্তু এটা খুব বেশি পার্সেন্টেজ না। কারণ মানুষ এখন সচেতন, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, টেলিভিশন দেখে এখন আপনি দেখেন চার দোকানে বসেন, আপনার থেকে বেশি তারা বোঝেন, বসেন। রাজনীতি সম্পর্কে, পলিটিক্স, নেগেটিভ পজিটিভ তাদের বোঝার ক্ষমতা আছে, যদিও শিক্ষিত না। এটা আমি মনে করি, আমি যেটা রুট লেভেলে দেখছি, আমাদের থেকেও তারা সচেতন ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং তারা যারা দেশের জন্য কল্যাণকর, এই দেশের মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষের সেবা করবে, আমি মনে করি তারাই বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যারা ইসলামের পক্ষে কাজ করবে, কোরআনের পক্ষে কাজ করবে, মানবিক সেবার জন্য কাজ করবে, তারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনি কি অন্যান্যবারের নির্বাচনের চাইতে এইবার নির্বাচনের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য পাচ্ছেন? আলাদা কিছু বৈশিষ্ট্য পাচ্ছে, একটা ইসলামের পক্ষে হয়ে গেছে, ইসলামের পক্ষে। এবং আপনারা দেখেছেন হিন্দুরাও ইসলামের পক্ষে, ইসলামী রাষ্ট্র হইলে হিন্দুরা যে অধিকার পাবে তারাও আজকে ইসলামের পক্ষে। এবং খুলনা বিশাল জনসভা করে আপনারা একটা প্রমাণ পেয়েছেন। অর্থাৎ সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ যারা করতে চাই, একটি আদর্শ ভিত্তিক রাষ্ট্র যারা করতে চাই, একটি কল্যাণকামী রাষ্ট্র যারা করতে চাই, অবশ্যই অবশ্যই তাদেরকেই এই বাংলাদেশের জনগণ বিজয় করবে ইনশাআল্লাহ সংসদ নির্বাচনে। কিন্তু আপনারা যে এই যে হিন্দু ঐক্য পরিষদকে সাথে নিয়ে এটা তো একটা সমালোচনার সৃষ্টি হচ্ছে যে আসলে জামাত ইসলাম কি করে ইসলামী দল হয়, যে হিন্দুদেরকেও তাদের দলের অন্তর্ভুক্ত করেছে, এটা কি উত্তর দিবেন? এখানে তো হিন্দুর তো নাগরিক অধিকার আছে, সেও মানুষ, আমরা মানুষ। বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার আছে ভোট দেওয়ার, এবং ইসলামের পক্ষে সে আলাদা হবে এটা তো হতে পারে না। নাগরিক হিসাবে তার পছন্দের অবশ্যই মূল্যায়ন আছে। সেইভাবে বাংলাদেশ জামাত ইসলামকে তারা, ইসলামী দলগুলোকে তারা পছন্দ করছে, সেই হিসেবে ভোট দেবে। তারা তো বাংলাদেশের নাগরিক, তাদের চিন্তার, তাদের যে চিন্তার প্রতিফলন এটা তো তারা ঘটাবে ইনশাআল্লাহ। ওনারা তো দেখতেছে, ইতিপূর্বে তারা দেখেছে কারা তাদের, আপনি এর আগে শুনেছেন সাইদি সাহেব যখন মৃত্যুবরণ করে, তার জানাজায় যাওয়ার পরে কয়েকজন হিন্দু এসে এখানে বলছিল সাইদি সাহেব যখন এমপি ছিলেন, মায়ের পেটের মধ্যে একজন যেভাবে নিরাপদে ছিল, আমরা ঠিক সেইভাবে নিরাপদে ছিলাম, এবং তাকে ভগবান ইসলাম তাকে সেই অধিকার দিয়েছে, তাকে নিরাপত্তার অধিকার ইসলামী রাষ্ট্র দিবে, নিরাপত্তার অধিকার ইসলামী রাষ্ট্র দিতে বাধ্য। এটা আল্লাহ রাসূলের যুগটা আপনি দেখেন, আল্লাহ রাসূলের ইসলামী রাষ্ট্র যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ইহুদি ছিল প্রত্যেকের নাগরিক অধিকার দিয়েছেন আল্লাহ রাসূল। এটা ইসলাম, দ্যাট ইজ ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে সব, একটা রাষ্ট্রের মধ্যে সব কিছু থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এখানে অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, রাজনৈতিক ব্যবস্থা থাকবে, বিচার বিভাগ থাকবে, সব বিভাগ থাকবে। কিন্তু একটা একেবারে নিখুঁত একটা ইসলামী দলের মধ্যে অন ইসলামিক যে ঐক্য থাকবে, এতে কি এই ইসলামী আন্দোলনের কিছুটা কমে যাবে না? না, কমবে না, কেন কমবে? এটা তো ইতিপূর্বেও দেখেছেন, হিন্দুরা ভোট দিয়ে সাইদি সাহেবকে ৮০,০০০ ভোট দিয়ে তাকে সংসদে পাঠান নাই। সাইদি সাহেবকে ভোট কি কমছে না বাড়ছে? জনগণ মুসলিম, এখানে অমুসলিম সবাই থাকবে, আমরা তাদেরকে সংখ্যাগরিষ্ঠ বলতে চাই না, তারা আমাদের ভাই, তারাও থাকবে। বাংলাদেশের সকল নাগরিক তার যার যে অধিকার, সে অধিকার ফিরে পাবে, যেটা গত ১৭ বছরে পাই নাই। এতে কি আপনার ইসলামী আন্দোলনের কোন প্রকার ব্যাঘাত ঘটবে না? না, এটা ইসলামী আন্দোলনের ব্যাঘাত ঘটবে কেন? ইসলামী আন্দোলনের জন্য আপনার গণমানুষের সংগঠনে পরিণত হলে সবাই আসবে, এখানে সবাই তার ইসলামের ছায়াতলে আসবে, এসে তারা
তাদের স্ব জায়গা থেকে নাগরিক যে অধিকার সেটা পাবে। ইসরাইল ভাই, আপনার সাথে অনেক কথা হলো, জাতীয় অনেক বিষয় নিয়েও কথা হলো। আমরা এখন আবার ফিরে যাবো আবার আমাদের সেই এরিয়াতে, আপনার নিজস্ব এলাকায় ছুটে আসবো। তো আপনি তো মোটামুটি কাজ শুরু করেছেন এই 45 নং ওয়ার্ডে, এবং আপনি এ কথাও বললেন যে বেশ সাড়াও পাচ্ছেন। এই 45 নং ওয়ার্ডে আপনি তো দীর্ঘদিন ধরে বাস করছেন, তাই না? তো এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় 45 নং ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে তার মধ্যে কোন সমস্যাগুলো আপনার কাছে সবচেয়ে বেশি বড় মনে হয়? আমার কাছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ঢাকা, এটা তো ইউনিয়ন ছিল, ঢাকা সিটি কর্পোরেশনে 19 সালের দিকে হয়েছে। এই জন্য এখনো সিটি কর্পোরেশন হিসাবে যে নাগরিক সুবিধাগুলো পাওয়া দরকার, এখনো এই এলাকায় সেই নাগরিক সুবিধা পাচ্ছেন না। 1 নম্বর হচ্ছে গ্যাসের যে সুবিধা, 2 নম্বর হচ্ছে পানি সমস্যা আছে, পানি স্যানিটেশনের সমস্যা আছে, 3 নম্বর হচ্ছে রাস্তার সমস্যা, রাস্তা মেরামতের কাজ, মানুষের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে। মানে একটা রাস্তা কাটলে 2 বছর 3 বছর লেগে যাচ্ছে। আমি এটা আপনার মাধ্যমে এবং আজকের এই চ্যানেলের মাধ্যমে মানুষ যারা কর্তৃপক্ষ আছেন যদি শুনে থাকেন, আমি এটাকে দ্রুত কাজের যে গতি, এই গতিকে দ্রুত আরো গতি বাড়ানোর জন্য অনুরোধ করতে চাই। আপনি যদি নির্বাচিত হন তাহলে এই সমস্যার সমাধানগুলোর জন্য আপনি কি কি পদক্ষেপ হাতে নেবেন বলে? আরেকটা যেটা আপনি বলছেন সমস্যা হচ্ছে আপনার এখানে নাগরিক যে সুবিধা, আমরা কোনো দল দেখব না। এখানে যে কার্ডগুলো হয়, ভিজিটিং কার্ড, বয়সের কার্ড, ভাতা কার্ড, এই কার্ড আমরা দল দেখব না। আসলে প্রকৃত পাওয়ার অধিকার কার, সে আসলেই তার সমস্যা কিনা এটা আমরা বের করে তাকে সে যে দলেরই, এটা দল দেখবো না। এখানে যেহেতু 45 আমি ক্যান্ডিডেট হয়েছি, আমি যদি আল্লাহ তাআলা নির্বাচিত করেন তাহলে সবাইকে নিয়ে আমি কাজ করবো, দলমত নির্বিশেষে সবাইকে, সবার পাশে থাকবো। অন্যান্য প্রার্থীরা তো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে, তেমন আপনার কোনো প্রতিশ্রুতি, বিশেষ কোনো প্রতিশ্রুতি আছে কিনা? আমার প্রতিশ্রুতি এখানে 1 নম্বর প্রতিশ্রুতি, আমি গ্যাসের যে ব্যবস্থাটা এটা 100% চেষ্টা করব, প্রত্যেক বিল্ডিংয়ে গ্যাস নিয়ে আসার জন্য। সেকেন্ড চেষ্টা করব পানি স্যানিটেশন যেটা সমস্যা, এটা চেষ্টা করব সমাধান করার। তার যেটা রাস্তাঘাট, এটা তো সরকার এবং সিটি কর্পোরেশন করছে, এটা আরও বেগবান করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে সাথে স্বাস্থ্য, এখানে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নেই, এটা আমরা করা, আমি ব্যক্তিগতভাবে যদি হয় আমি সবাইকে সাথে নিয়ে এটা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তারা যেন সুবিধা বঞ্চিত যারা, তারা যেন এখান থেকে ভালো চিকিৎসা পায়, তাদের যে মৌলিক অধিকার এটা যেন তারা পায়, এটা ব্যাপারে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসরাইল ভাই, আমরা তো দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে তরুণরা যেরকম মান উন্নয়নের দিকে যাচ্ছে, তরুণরা তদ্রুপ কিন্তু আবার ধ্বংসের দিকেও যাচ্ছে, বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন আসক্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে? আসলে তরুণরা মাদকাসক্ত, এখানে একটু বিষয় আছে, মাদকাসক্তের ব্যাপারে অনেকগুলো মিটিং আমরা করেছি, পুলিশ কমিশনার, অ্যাডিশনাল আইজি সহ এখানে অনেকে আসছিলাম, ডিজি ওসি সহ আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি। তরুণ প্রজন্মকে কিভাবে সুরক্ষা করা যায় এটা আমি চেষ্টা করব। কিছু একটা খেলার মাঠ করার চেষ্টা করবো এখানে যাতে খেলার মাধ্যমে, কিছু বিনোদনের মাধ্যমে, পার্ক, যাতে এখানে পার্ক নেই, আমরা চেষ্টা করবো পার্ক করার জন্য। সিটি কর্পোরেশনের যে মেয়র হবে তার সাথে আলোচনার মাধ্যমে গণমানুষের, এই 45 ওয়ার্ডের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আমরা সকল মানুষের, নাগরিকদের সাথে নিয়ে আমরা এই দাবি সরকারকে জানাবো ইনশাআল্লাহ। যদি একটা সুন্দর পার্ক করে দেয়, এখানে বিনোদন থাকবে, তরুণ প্রজন্ম এখান থেকে খেলাধুলার মাঠ থাকবে, একটা খেলার মাঠ থাকবে, সেখানে যাবে, তাহলে মাদকাসক্ত থেকে দূরে থাকবে। সেটা আমার চেষ্টা। ইসরায়েলের সময় একেবারে সমাগত, ভোটারদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা? ভোটারদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে, আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, যোগ্য, সৎ এবং নির্ভীকভাবে কর্মঠ যিনি কাজ করতে পারবেন এবং কোনো দুর্নীতি করবেন না, চাঁদাবাজি করবেন না,
এবং মাদকাসক্ত যেটা আছে এটা প্রশ্রয় দিবেন না, এইরকম ব্যক্তিদেরকে আপনারা ভোট দিবেন। আমার এলাকার বাসীদের কাছে আমার এটাই দেওয়া। দর্শক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, ধৈর্য সহকারে আমাদের আলোচনা শোনার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান আকর্ষণ ছিলেন ইসরাইল হোসেন ভাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আলোচনা রাখার জন্য। আলহামদুলিল্লাহ, আমিও সলমান বিশ্বকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যে দর্শক আজকের এই প্রোগ্রাম শ্রোতা দেখেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি মতিন তালুকদার।